নমস্কার, আয়াম বোসের আবার একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। আয়াম বোসের রোজকার যে ফরম্যাট থাকে তার থেকে একটু বেরিয়ে এসে ক্যামেরার অ্যাঙ্গেল একটু অন্যরকমভাবে আজকে খুব একেবারে ফর্মালি এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আমাকে অনেকেই বলেছেন যে সেকেন্ড একটা ভিডিও বানান, সেকেন্ড ভিডিওতে অনেক কিছু বলার রয়েছে, সেগুলো প্লিজ আপনি বলুন। দেখুন, সেকেন্ড ভিডিও বানাবো কি বানাবো না তা নিয়ে অনেক ভাবনা চিন্তা ছিল, কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখার পর মনে হলো ডেফিনেটলি একটা সেকেন্ড ভিডিও বানানো ভীষণভাবে দরকার। এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে প্রথমেই বলে নিই যে জাজমেন্টাল প্লিজ হবেন না। আপনি ভারত থেকে দেখছেন বা বাংলাদেশ থেকে দেখছেন, প্রথমেই বলি বেশ কিছু বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরবো। হতে পারে আপনি একমত নাও হতে পারেন, কিন্তু তাতে সত্যি কিছু আমার এই ভিডিওতে যায় আসে না। কারণ আমি যে এই ভিডিওতে যে বিষয়গুলো তুলে ধরবো সেগুলো বিভিন্ন পক্ষ, বিভিন্ন মাধ্যম, বিভিন্ন সংবাদ মাধ্যম বা বাংলাদেশের স্থানীয় মানুষজন, বিভিন্ন সোর্স থেকে যে নিউজগুলো এখনও পর্যন্ত উঠে আসছে, সেই একটার পর একটা আপনি বলতে পারেন থিওরি বা বলতে পারেন বিভিন্ন তথ্য যেগুলো সামনে এসছে সেগুলো আমি তুলে ধরবো। এর মধ্যে সত্য মিথ্যে যাই রয়েছে সেটা আপনারা বিচার করবেন। কিন্তু একটা কথা প্রথমেই বলে নিই, প্লিজ প্রথমেই কিন্তু কোনো একটা ধ্যান ধারণা থেকে এই ভিডিও দেখতে শুরু করবেন না। কারণ আমি যখন কোনো ভিডিও বানাচ্ছি তখন ডেফিনেটলি চেষ্টা করব বাস্তবে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে। প্রথমত, বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতার কথা বারবার বলা হচ্ছে, এটা সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব ব্যাপার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের যে লড়াই, বাংলাদেশের যে স্বাধীনতার লড়াই, এতদিন ধরে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, বিশেষ করে হাসিনা সরকারের বিরুদ্ধে বাংলাদেশের একটা বিশাল শ্রেণীর বা বিশাল সংখ্যক মানুষের যে অভিযোগ ছিল, এবং সেই অভিযোগ আজকের এই ঘটনা ঘটার পর বলে নয়। সোশ্যাল মাধ্যমে বহু বন্ধুবান্ধব আমার রয়েছেন যারা বাংলাদেশ থেকে বিলং করেন, তারা হয়তো আমার কন্টেন্ট দেখেন বা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে। তারা অনেকেই রয়েছেন যারা হয়তো আওয়ামী লীগ পর্যন্ত করতেন। তাদের বক্তব্য একটাই যে হাসিনা সরকার চলে গেছে তাতে ভালো হয়েছে। অনেকেই বলছেন যে হাসিনা স্বৈরাচারী ছিলেন, হাসিনার সঙ্গে এই ঘটনা যেটা ঘটেছে সেটা ঘটারই ছিল। কিন্তু অনেকে এটাও পাশাপাশি বলছেন বাংলাদেশে যে ঘটনা এই মুহূর্তে ঘটে যাচ্ছে, বাংলাদেশের যে এই মুহূর্তের পরিস্থিতি, তা কোনোভাবেই কাম্য নয়। হাসিনা যদি ডিক্টেটর হন তাহলে এই ধরনের ঘটনাও কিন্তু আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করি না। আমি জানি না আপনি বাংলাদেশের নাগরিক হয়ে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি কি মনে করেন, প্লিজ আপনার মতামত জানাবেন। তবে ভিডিওটি আরও একটু দেখে নিন, তারপর নিশ্চয়ই আপনি আপনার মতামত জানাতে পারেন। এই ভিডিওর শুরুতে আপনাদের একটা কথা বলি, বিশেষ করে বাংলাদেশের মানুষজন যারা এই ছাত্র আন্দোলন বা এই ধরনের কোটা আন্দোলনে সামিল হয়েছিলেন বা তাকে সমর্থন করেছেন। আমার প্রথম প্রশ্ন, এই কোটা আন্দোলনের প্রথম যে কথাটা বলা হয়েছিল যে কেন দীর্ঘদিন ধরে যারা এই বাংলাদেশের স্বাধীনতা অর্থাৎ 1971-এ যে স্বাধীনতার সঙ্গে যারা যুক্ত ছিলেন বা স্বাধীনতার আন্দোলনে যারা যুক্ত ছিলেন, স্বাধীনতার সংগ্রামী মুক্তিযোদ্ধা, তারা এবং তাদের পরবর্তী প্রজন্ম এবং তাদের নাতিপুতি, তারা কেন এই ধরনের 30% কোটা সংরক্ষণ পাবেন, এটাই তো ছিল বক্তব্য। আমি একেবারেই সমর্থন করি আপনাদের যে বক্তব্য বা আপনাদের যে দাবি ছিল। আচ্ছা, ধরে নিই যে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের পরবর্তী প্রজন্ম মানে তাদের ছেলেমেয়েরা এবং তারপর তাদের নাতিপুতিরা, ডেফিনেটলি তাদের কোনো কন্ট্রিবিউশন নেই এই মুক্তিযুদ্ধের সঙ্গে, তাহলে তারা কেন এই ধরনের কোটার ফেসিলিটি পাবে? এটা যদি ঠিক হয়ে থাকে তাহলে একবার আপনারা প্লিজ বিচার করে দেখবেন এই কথাটা, যে তাহলে মুজিবুর রহমান যিনি ভারতের সাহায্য নিয়ে 1971 সালে পাকিস্তানের হাত থেকে মুক্ত করেছিলেন এই নতুন দেশটাকে, এই বাংলাদেশের জন্ম দিয়েছিলেন, তিনি তো আপনাদের দেশের রূপকার ছিলেন, তিনি তো বঙ্গবন্ধু। তাহলে তার মেয়ের দায় কেন তার ওপর চাপালেন? যদি হাসিনা ভুল হয়ে থাকে তাহলে এক্ষেত্রে কেন হাসিনার ভুলগুলো বঙ্গবন্ধুর গায়ে গিয়ে পড়ল? কেন বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হলো? একবার কি ভেবে দেখেছেন যে বঙ্গবন্ধুর মূর্তিতে প্রস্রাব পর্যন্ত করা হয়েছে? এটা সত্যিই কি একজন মানুষ ডিজার্ভ করেন যে মানুষটি আপনার দেশের জন্য এত কিছু করে গিয়েছিলেন? যদি তাহলে একদিক দিয়ে এই প্রশ্নই আমি আবারও তোলার চেষ্টা করেছিলাম, যদি আপনারা মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের মনে করেন তাদের কোনো কন্ট্রিবিউশন নেই, সে কারণে তারা কোনোভাবেই কোটা সিস্টেমের আওতায় আসতে পারেন না, তাহলে কেন আপনারা মুজিবকে তার কন্যার জন্য এই ধরনের অপমান করলেন? একবার একটু ভেবে দেখবেন। প্রশ্নটা এখানে উঠেছিল যে এটা কি শুধুমাত্র ছাত্র আন্দোলন? এই ছাত্র আন্দোলনের কারণে যে ঘটনাগুলো ঘটলো সেটা বাংলাদেশকে নতুন একটা সুযোগ, নতুন একটা সরকার এবং নতুন একটা সমাজ গড়ার জন্য ডেফিনেটলি একটা আবারও সুযোগ করে দিল। কিন্তু বাংলাদেশের মাটিতে যে ঘটনা একের পর এক ঘটে চলেছে সেটা দেখার পর কি কোথাও মনে হয় যারা এই ঘটনা ঘটাচ্ছিলেন তারা কোনোভাবেই বাংলাদেশি ছাত্র নয়? দেখুন, একটা কথা পরিষ্কার বোঝা যায় যে যখন কোনো দেশে এই ধরনের গণ অভ্যুত্থান হয় বা সিভিল ওয়ার হয় তখন সমস্ত সিস্টেম ভেঙে পড়ে। সেখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে লোকাল থানা, কোনো ধরনের আইনের শাসন সেখানে থাকে না। আর একদিকে যেমন আইনের শাসন নেই, অন্যদিকে যে ঘটনা ঘটেছে শেখ হাসিনার দীর্ঘদিনের যে
অত্যাচার বা বলা যেতে পারে যে অভিযোগ উঠে আসছে ওনার বিরুদ্ধে, তিনি যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছিলেন, সেই ক্ষোভ থেকে প্রচুর মানুষ সেদিন সেখানে গিয়ে লুটতরাজ চালিয়েছেন। শুধুমাত্র ক্ষোভ থেকে লুটতরাজ চালিয়েছেন এটা বলাও কিন্তু ভুল। প্রচুর মানুষ এমন রয়েছেন যাদেরকে মানুষ না বলে অমানুষও বলা যেতে পারে, যারা এই ধরনের পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করেন এবং তাদের কাছে এই ধরনের পরিস্থিতি একটা মোচ্ছবের মতন, একটা আনন্দের মতন। তারা উল্লাস করতে ভালোবাসেন। বাংলাদেশের এই ঘটনায় হয়তো বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন অনেক ব্যক্তিত্বই রয়েছেন যারা কিন্তু আহত হয়েছেন, যারা কিন্তু সত্যি এর নিন্দেও পর্যন্ত করেছেন। দেখুন, এই ঘটনায় আমি বেশ কিছু সোশ্যাল মিডিয়া দু একটা ভিডিও দেখলাম, যারা সেখানে গিয়েছিলেন তারা ক্ষমা পর্যন্ত চেয়েছেন। তারা বলেছেন যে সেই মুহূর্তে আবেগের বশে করে ফেলেছি, কিন্তু এটা উচিত হয়নি। এটা যেমন একটা দিক, এটা নিয়ে যেমন বিভিন্ন আলোচনা হয়েছে, বিভিন্ন স্তরে নিন্দা পর্যন্ত হয়েছে, কিন্তু আরেকটা বিষয় কিন্তু আপনাদের প্লিজ ভেবে দেখতে হবে যে বাংলাদেশে এই মুহূর্তে নতুন সরকার, ইতিমধ্যেই উপদেষ্টা কমিটি তারা শপথ নিয়েছে, তারা নতুন করে এক বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। সেখানে বাংলাদেশের যারা সংখ্যালঘু রয়েছে তাদের উপর যে অত্যাচার নেমে এসছে সেটাও কি কাম্য? প্রথমত, বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে হিন্দুরা রয়েছেন। হিন্দুরা কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, হিন্দুরা কিন্তু ভারতীয় নন, তারা কিন্তু বাংলাদেশি। তারা হতে পারেন হিন্দু, যেখানে মেজরিটি হিন্দু ভারতবর্ষে বসবাস করেন, সেখানে সেই মেজরিটি হিন্দুর বাংলাদেশের মাইনরিটির প্রতি অবশ্যই দরদ থাকতে পারে এবং একটা মানুষ হয়ে মানুষের প্রতি দরদ থাকতে পারে, কিন্তু তারা কিন্তু আলটিমেটলি বাংলাদেশি, তারা আপনাদের দেশের নাগরিক। আজকে যখন এই বিজয় যাত্রা বা বিজয় রথে আপনারা সাওয়ার হয়েছেন, সেখানে কেন সংখ্যালঘুরা আক্রান্ত হবেন? সংখ্যালঘুরা তো আপনাদেরই পার্ট। আজকে ভারতেও বিভিন্ন জাত, বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করেন। আজকে যদি বাংলাদেশে কোনো সাফল্য আসে, সেটা সংখ্যালঘুদেরও সাফল্য। হতে পারে যে বহু বাংলাদেশি যারা মুসলমান, তারা আওয়ামী লীগকে সাপোর্ট করেছেন, আজকে তাদের বাড়িতেও আক্রমণ চালানো হচ্ছে। এমন বহু হিন্দুও রয়েছেন যারা হয়তো আওয়ামী লীগকে সাপোর্ট করতেন। অর্থাৎ তারা বাংলাদেশি নাগরিক। রাজনৈতিকভাবে এই হিংসা একটা অন্য জিনিস, কিন্তু সেটা যদি ধর্মীয় রং লাগিয়ে দেওয়া হয়, শুধুমাত্র ধর্মের কারণে এই ধরনের আক্রমণ চালানো হয়, সেটা কিন্তু অত্যন্ত লজ্জার। শুধুমাত্র ঢাকা নয়, বিভিন্ন জায়গা থেকে যে ধরনের আক্রান্ত হওয়ার ঘটনা এখনো পর্যন্ত সামনে এসছে, সমস্তটাই কিন্তু আপনি ফেক বলতে পারবেন না। আমি এই স্তর নিয়ে যেমন কথা বলবো, এর পরবর্তী স্তর নিয়েও আপনাদের সাথে কথা বলবো। বিভিন্ন জায়গা থেকে একের পর এক যেভাবে খবর আসছে মিডিয়াতে, যে এই মাইনরিটি হিন্দুসদের যেভাবে আক্রান্ত হতে হচ্ছে বা তাদের উপর যেভাবে আক্রমণ চালানো হচ্ছে, আমি শুধুমাত্র বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন সেই সকল মানুষজনের প্রতি একটা বার্তা দিতে চাই যে প্লিজ আপনারা অন্তত এই রকম অরাজকতা থেকে নিজের দেশকে বাঁচান। অন্তত মানুষকে মানুষের হাতে খুন হতে দেবেন না। যে পরিস্থিতি শেখ হাসিনা তৈরি করেছিলেন বলে আপনারা অভিযোগ করছেন, আজকে যদি এই পরিস্থিতি আপনাদের দেশে আবার তৈরি হয়, তাহলে সেটা কিন্তু আপনাদের দেশের জন্য এবং মানবতার জন্য অবশ্যই একটা লজ্জা হবে। নতুন সরকার এসছেন, মোহাম্মদ ইউনুস নোবেলজয়ী, তিনি একজন বিশিষ্ট এবং সিনিয়র ব্যক্তিত্ব। ডেফিনেটলি বাংলাদেশের আগামীর জন্য দেশ ভাববে, এবং সেখানে দাঁড়িয়ে আজকে যদি মাইনরিটিসরা এভাবে আক্রান্ত হন একের পর এক, তাহলে কিন্তু এটা একটা বড় প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দেবে একটা দেশের স্বাধীনতার কাছে। বারবার স্বাধীনতা কিন্তু এই উত্তরটা আপনাদের কাছে আগামী দিনেও চাইবে। আপনারা মানুষ হিসেবে পরিচয় দেবেন, নাকি সেই সকল গুন্ডা বদমাসদের মতে বা সঙ্গে মত মেলাবেন যে তারা যেভাবে মাইনরিটিসদের ওপর অ্যাটাক চালাচ্ছে সেটা লজ্জার। আমি জানি বাংলাদেশের এমন অনেক বন্ধু রয়েছেন, তারা এর প্রতিবাদ করছেন, তারা বলছেন যে তারা ডেফিনেটলি এই বিষয়গুলো নিয়ে সোচ্চার হচ্ছেন। বহু জায়গা এমন রয়েছে বাংলাদেশের যেখানে আমরা দেখতে পাচ্ছি সেই এলাকার মানুষজন রয়েছেন, বাংলাদেশি মানুষজন, তারা হিন্দুদেরকে বাঁচানোর জন্য রাতের পাহারা পর্যন্ত দিচ্ছেন। আমরা এটাও শুনেছি যে জামাতের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে সেখানে গিয়ে সারা রাত জাগা হচ্ছে। এই ঘটনাটা যেমন ঠিক ঘটনা, এই ঘটনার যেমন বহু নজির রয়েছে, প্লাস এটাও কিন্তু ঠিক ঘটনা যে এই মাইনরিটিসরা রীতিমতন আতঙ্কে রয়েছে। আমরা গতকাল যে ছবি দেখেছি বাংলাদেশ এবং ভারতের বর্ডারে উত্তরবঙ্গে, যেভাবে সেখানে চলে এসেছিলেন বিশেষ করে এই হিন্দুরা, তারা ফের একবার শরণার্থী হওয়ার চেষ্টা করছেন, তারা ফের একবার ভয়ে ভারতে পালিয়ে আসার চেষ্টা করছেন। এটা কেন হবে? বাংলাদেশিদের নাগরিকত্ব, তারা ভোট দেন আপনাদের দেশে বা যে কোনো কারণে ভোট দিতে পারেননি সেটা অন্য ব্যাপার, কিন্তু তারা তো বাংলাদেশের নাগরিক। তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদেরই, সেই সব মানুষদের যারা এই শুভবুদ্ধি অন্তত নিয়ে বেঁচে আছেন, আজও বাংলাদেশকে নতুন করে তৈরি করার স্বপ্ন দেখছেন। বিভিন্ন মহলে যখন আমরা দেখতে পাচ্ছি যে মাইনরিটিসদের উপর আক্রমণ হচ্ছে, তখন এটা একটা সত্যি ভাবনা চিন্তার বিষয়। পাশাপাশি যেমনটা বলছিলাম যে অন্য ছবিটাও তো দেখতে পাচ্ছি, অন্য ছবিটাকেও সাধুবাদ জানাচ্ছি এবং বলছি এই ছবিটা যেন আরও বাড়ে। আমরা যেমন দেখতে পাচ্ছি মসজিদ থেকে সেখানে প্রচার করা হচ্ছে কোনোভাবেই যাতে মাইনরিটিসদের উপর আক্রমণ না করা হয়,
আবার এটাও দেখতে পাচ্ছি যে ইসকনের মতন একটা টেম্পল, সেখানে আক্রমণ চালানো হয়েছে, সেখানে যে বিগ্রহ রয়েছে তা মাটিতে মিলিয়ে দেওয়া হয়েছে। এই ইসকন অতীতে বাংলাদেশের অনেক খারাপ সময় পাশে দাঁড়িয়েছে, মানুষকে অন্ন দিয়ে সাহায্য পর্যন্ত করেছে। আজকে কেন ধর্মের নামে এই ভেদাভেদ তৈরি করা হবে? যারা এই ভেদাভেদ তৈরি করছেন তাদেরকে আপনারা মুছে ফেলার চেষ্টা করুন। বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে অনেকেই ভাবছেন যে বিএনপি বা জামাত তারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। অ্যাকচুয়ালি কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে এখনও নিশ্চিত করে বলা যায় না। তবে এটাও ঠিক, এর আগেও বললাম, জামাতের অনেক সদস্য যারা রয়েছেন তারা এখন নিজেদের গায়ে দায়া নিতে চাইছেন না। তারা ভাবছেন যে এই ধরনের ঘটনা যত বেশি ঘটবে তাতে জামাতের গায়ে দাগ লাগতে পারে, বা হতে পারে তারা স্বেচ্ছায় এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, কারণ সবাই তো সমান নন, যে হ্যাঁ এই ধরনের মাইনরিটিস, হিন্দু, খ্রিস্টান যারাই রয়েছেন তাদেরকে আমরা সেভ করব, কারণ তাদের কি দোষ রয়েছে। আওয়ামী লীগের সদস্য যারা রয়েছেন তাদেরকে যেভাবে মারধর করা হচ্ছে, তাদেরকে বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ঘরছাড়া করা হচ্ছে, এটা পরিষ্কার বোঝা যায় যে এর পেছনে অতীতের বহু ক্ষোভ রয়েছে। এবং সেই ক্ষোভ থেকে যখন এই ধরনের, আবারও বলছি, আইনের শাসন উঠে যায়, তখন এই ধরনের অরাজকতা সৃষ্টি হয়। এবং বাংলাদেশের যা পরিস্থিতি সেটা খুবই স্বাভাবিক, কিন্তু এটাকে স্বাভাবিক বলে চালিয়ে দিলে হবে না। এটাকে যদি আমি স্বাভাবিক বলেই চালিয়ে দিই তাহলে পরিস্থিতিকে কন্ট্রোলে কীভাবে আনবো, মানবিকতার কথা কীভাবে বলবো, যে মানবিকতার বিরুদ্ধে সোচ্চার হয়ে আপনারা আজকে স্বাধীনতার কথা বললেন, স্বাধীনতা আনলেন, তাহলে এটা কোন স্বাধীনতা যেখানে আপনার দেশের নাগরিকই সুরক্ষিত নন, অন্য দেশে পালিয়ে যাওয়ার তারা ভাবনা চিন্তা করছেন। দেখুন, প্রথমেই বলে রাখি এটা একটা আন্তর্জাতিক ইস্যু। ভারতের নজরেতে অবশ্যই, বাংলাদেশের ক্ষেত্রে তো আন্তর্জাতিক ইস্যু নাও হতে পারে, কিন্তু একটা জিনিস পরিষ্কার, বাংলাদেশ, ভারত, আমেরিকা, চীন, পাকিস্তান, যাই বলুন না কেন, এর সঙ্গে প্রত্যেকেরই ইন্টারেস্ট জড়িয়ে রয়েছে এবং থাকাটা খুব স্বাভাবিক। একদিকে আমরা যেমন দেখেছি ভারতের বন্ধু বাংলাদেশ, উল্টো দিকে আমরা দেখেছি চীনের বন্ধুও বাংলাদেশ। একদিকে চীনের সাথে সম্পর্ক খারাপ ভারতের, উল্টো দিকে আমেরিকার শত্রু হচ্ছে এই বাংলাদেশ। আবার বাংলাদেশের সঙ্গে যেমন ভারতের সম্পর্ক ভালো, তেমন আমেরিকার সম্পর্ক ভালো। এ নিয়ে অনেকেই কিন্তু অনেক অঙ্ক কষার চেষ্টা করছেন। অনেকেই বলছেন মোহাম্মদ ইউনূস তিনি তো মানে আমেরিকার প্রেরিত দূত, আমেরিকা সম্পূর্ণ কন্ট্রোলে আনার চেষ্টা করছে এই মুহূর্তে বাংলাদেশকে। আপনি নির্দিষ্টভাবে এটা বলতে পারেন না যে সত্যি আমেরিকা কন্ট্রোলে আনার চেষ্টা করছে, হতেও পারে, নাও হতে পারে। তবে এটা ঠিক যে শেখ হাসিনা তিনি ক্ষমতায় থাকুন, এটা কোনোভাবেই আমেরিকা চাইছিল না। যেভাবে চীনের সঙ্গে সখ্য গড়ে উঠছিল বাংলাদেশের, সেটা আমেরিকা কোনোভাবেই ভালো চোখে দেখেনি। অতীতেও বিভিন্ন ডিল নিয়ে আমেরিকার সঙ্গে যেভাবে বাংলাদেশের সমস্যা তৈরি হয়েছে, তাতে এই ধরনের ঘটনা ঘটতেও পারে, এ বিষয়ে কোনো সংশয় নেই। এবারে যে বাংলাদেশে ঘটনা ঘটলো সেখানে কিন্তু সেনা অভ্যুত্থান হয়নি। অন্যান্য ক্ষেত্রে আমরা সবসময় দেখি এর আগেও যখন সেনা অভ্যুত্থান হয়েছে তখন আর্মি ক্ষমতা নিয়েছে, পরবর্তীকালে সরকার গঠনের চেষ্টা হয়েছে। আজকের যে এই ইন্টারিম গভর্নমেন্ট বা যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা কতদিন পর্যন্ত চলবে, 3 মাস না তারপর এক্সটেন্ড করা হবে, এখন তারা ভোটে হয়তো নাও যেতে রাজি আছেন, বা তারা চাইছেন যে এইভাবেই অনেক দিন এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। একদিকে যেমন এই ঘটনা ঘটছে, অন্যদিকে শেখ হাসিনার আওয়ামী লীগ তারা আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তারা বলছে ইলেকশন হলে তারা অবশ্যই সেখানে প্রতিনিধিত্ব করবেন, মানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শেখ হাসিনা তিনিও দেশে ফিরতে চাইবেন, এমনটাই বলেছেন তার ছেলে জয়। তো সব মিলিয়ে পরিস্থিতি বাংলাদেশের এখনই খুব স্বাভাবিক এমনটা বলা যায় না। এটা যেমন একটা দিক, পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত এই বিষয়টার উপর সম্পূর্ণভাবে নজর রেখেছে। ভারতের পার্শ্ববর্তী দেশ হচ্ছে বাংলাদেশ। ডেফিনেটলি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখাটাই আমাদের দায়িত্ব সবার প্রথম। কিন্তু এবার আপনারা প্রশ্ন তুলতে পারেন যে শেখ হাসিনাকে তাহলে আপনারা কেন এখানে আশ্রয় দিয়েছেন? বিষয়টা সেটা সম্পূর্ণ, আবারও বললাম, এটা কূটনীতির বিষয়, এটা বিদেশ নীতির বিষয়। ভারতের হাসিনার সাথে যে সম্পর্ক, সে জায়গায় দাঁড়িয়ে ভারত আদৌ হাসিনাকে কতদিন এখানে রাখবেন, সেটা যেমন একটা চিন্তার বিষয়। হাসিনা অন্য জায়গায় যদি যাওয়ার ভিসা পেয়ে যান, সেখানে চলে যাওয়া আগে পর্যন্ত হয়তো এখানে থাকতে পারেন। এবং কূটনীতির বিষয় আমার আপনার ঘরের ঝামেলা নয়, এখানে অনেক কিন্তু ভাবনা চিন্তা করতে হয়। হতে পারে এটা আপনার ঘরের প্রবলেম, কিন্তু ভারতের জন্য অনেক চিন্তা ভাবনা করে ভারত এই সিদ্ধান্ত নিতে পারে। আমরা ইতিমধ্যেই দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই যে নতুন উপদেষ্টা কমিটি, তাকে স্বাগত জানিয়েছেন এবং এটা কিন্তু পরিষ্কার তিনি বলেছেন যে কোনোভাবেই মাইনরিটিদের ওপর আক্রমণ যাতে না হয় সেইটাকে সুনিশ্চিত করতে হবে বাংলাদেশের এই বর্তমান যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকেই। এটা সকলেরই কনসার্ন একটাই কারণে, কারণ আমরা মানুষ, এন্ড অফ দ্য ডে আমাদের ধর্ম, আমাদের জাত যাই হোক না কেন, কিন্তু একটা মানুষ কখনো এভাবে বর্বরচিত ব্যবহার করতে পারেন না। আমরা যেটা দেখলাম যে আজকে ঢাকা শহরে, সেখানে ইউনাইটেড নেশনসের যে হেডকোয়ার্টার, তার সামনে বিক্ষোভ দেখালেন হিন্দুরা। আমার বক্তব্য শুধু হিন্দুরা কেন, আমি জানি না সেখানে বাংলাদেশের অন্যান্য নাগরিকরাও ছিলেন কিনা, যদি থাকেন তো খুব ভালো। আমার মনে হয় যে এই যে জয়যাত্রা, আপনাদের যে একটা আন্দোলনের মধ্যে দিয়ে একটা দেশের সরকার ফেলে দিতে পারেন আপনারা দেখিয়ে দিলেন, সেটাতে কিন্তু পরিষ্কারভাবে হিন্দুদেরও সঙ্গে নেওয়া উচিত। আমি জানি এটা সব মানুষ করছেন না, কিন্তু আমি এটা ছোট্ট একটা অনুরোধ করব,
আমি একজন পার্শ্ববর্তী দেশের নাগরিক হয়ে যারাই অন্তত এই মতবাদের বিরোধী, যারাই মনে করেন যে ধর্মের নামে দেশকে চালাবেন না আগামী দিনে, তাহলে অন্তত তারা এই বিষয়টিকে রোধ করার জন্য প্লিজ প্রতিরোধ গড়ে তুলুন। প্রচুর আওয়ামী লীগের সদস্যের বাড়ি পুড়েছে, যারা নির্দোষ তাদের দোকানপাট পুড়েছে, প্রচুর মানুষ এখনও পর্যন্ত হত্যা হয়েছেন। আপনি বলবেন হাসিনার সময় কি কম হয়েছে? তাহলে আপনি যদি বলেন চোখের বিনিময়ে চোখ চাই, তাহলে তো পুরোটা দেশটাই একদিন অন্ধ হয়ে যাবে। আপনার দেশের, আমি দেখলাম রিসেন্টলি আপনাদের দেশের যে খাদ্যের বিভিন্ন দাম তার তালিকা বেরিয়েছে। আপনারা আগামী দিনে এগুলোকে কন্ট্রোল করুন। যেভাবে আলুর দাম বেড়েছিল বাংলাদেশে, পেঁয়াজের দাম বেড়েছিল, বিভিন্ন দ্রব্যের দাম বেড়েছিল, সেটা আস্তে আস্তে কমে আসুক। সেটা যেমন চাইবো, আপনার দেশ দ্রুত উন্নতির দিকে এগিয়ে চলুক। ভারত ইতিমধ্যে সাপোর্ট আপনাদের জন্য জানিয়েছে। এখন আপনাদের এই ঘটনার পেছনে আইএসআই রয়েছে নাকি চীন রয়েছে নাকি সমস্তটাই আমেরিকা কন্ট্রোল করছে এই মুহূর্তে, সেটা কিন্তু পরের বিষয়। এই ধরনের আন্তর্জাতিক চাপ থাকবে, কিন্তু যদি বাংলাদেশ নতুন করে একটা সুশীল সমাজ এগিয়ে আসে, সেখানে নতুন একটা পরিস্থিতি তৈরি হওয়ার একটা সুযোগ থাকে, যেখানে ভালো আগামী দিনে একটা উন্নয়নশীল দেশ তৈরি হতে পারে বাংলাদেশ এত ক্ষয়ক্ষতির মধ্যে, সেখানে আপনারা আপনাদের দেশীয় সম্পদ নষ্ট করেছেন, আপনাদের রাগ থেকে হোক, ক্ষোভ থেকে হন, কিন্তু তার জন্য আপনাদেরই সইতে হবে। আগামী দিনে একটা কথাই মাথায় রাখুন, যে সবাইকে নিয়ে একটা সুন্দর দেশ গঠন করার ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি সকলের সাহায্য ভীষণভাবে প্রয়োজন। মানবিক হওয়ার চেষ্টা যারা করবেন তাদের পক্ষে অন্তত দাঁড়ান, আর যারা অমানবিক তাদের বিরুদ্ধে সত্যি আপনারা সোচ্চার হন। এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, তা নিয়ে একটা বিষয় পরিষ্কার বুঝতে পারি যে এখানে একটা বিদেশি ফান্ডিং রয়েছে। বিদেশি ফান্ডিং না হলে যেভাবে ট্রাফিকিং ব্যবস্থা কন্ট্রোলের জন্য ছাত্রছাত্রীদের ব্যবহার করা হচ্ছে, তাদেরকে যেভাবে সুষ্ঠুভাবে তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে যে সিস্টেমের মধ্যে আনা হচ্ছে, সেখানে একটা বিদেশি ফান্ডিং রয়েছে, এটা বোঝা যায়। এখন এই ঘটনার পিছনে কোথাও পাকিস্তান, যারা এককালে এই বঙ্গে হেরে ফিরে গিয়েছিল, মুজিবুর রহমানের মূর্তি ভাঙার পেছনে তাদের মদত থাকতেই পারে, কারণ মুজিব তাদের সবচেয়ে বড় শত্রু, এটা বোঝা যায়। কিন্তু বাংলাদেশের মানুষের কাছে মুজিবুর রহমান শত্রু নয়, এটা আমরা জানতাম এতদিন পর্যন্ত। তাই নিজেদের এই ধরনের এক ব্যক্তিত্ব, যিনি শুধুমাত্র কোনো সেলিব্রিটি বা কোনো বড় নাম নন, তিনি সেই দেশের মুক্তিযুদ্ধের নায়ক ছিলেন, তার মূর্তিতে টয়লেট করে দেওয়া, তার মূর্তি ভেঙে ফেলা, আমার মনে হয় তাদেরই অভিসন্ধি থাকবে যারা অ্যাকচুয়ালি ওই দেশে ইসলামের কট্টরবাদকে কায়েম করতে চায়, ধর্মের নামে সব কিছু চলবে এটা কায়েম করতে চায়। ধর্ম আমাদের জীবনের সকলের নিজ নিজ, কিন্তু এই ধর্ম সব কিছু নয়, ধর্মের ঊর্ধ্বেও একটা মানবিকতা বলে জিনিস রয়েছে, সেটা আমি আশা করি আপনারা বিশ্বাস করেন। আগামী দিনে বাংলাদেশে একটা প্রশাসনের যে কন্ট্রোল তৈরি হবে, কারণ সেটা আজকে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে মানুষ অনেকেই রাত জাগছেন, কারণ সেখানে ডাকাতির মতন ঘটনা ঘটছে, চুরির মতন ঘটনা ঘটছে। তার মানে বুঝতে পারছি আমরা কী ধরনের অরাজক মানুষজন রাস্তায় বেরিয়ে পড়েছেন। যেহেতু পুলিশ নেই, প্রশাসন নেই, কন্ট্রোল নেই, তাই যে পারছেন লুটে নেওয়ার চেষ্টা করছেন, বাংলাদেশের মানুষকেও লুটে নেওয়ার চেষ্টা করছেন। একদিকে আমি বুঝতে পারি কিছু ধর্মের জিগিরতলা মানুষজন হিন্দুদের ওপর আক্রমণ চালাচ্ছেন, খ্রিস্টানদের ওপর আক্রমণ চালাচ্ছেন, পাশাপাশি আবার সেই ধর্মেরই কিছু মানুষজন যারা ধর্মটাকে সেভাবে দেখেন না, তারা আবার প্রোটেক্ট করারও চেষ্টা করছেন। আবার আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই যে প্রশাসনের অভাব, সেই কারণে প্রচুর মানুষ লুটপাট পর্যন্ত চালাচ্ছেন। এরকম একটা পরিস্থিতি, এই ঘটনা খুব অস্বাভাবিক নয়, কিন্তু এটাকে থামানোর জন্য একমাত্র বাংলাদেশের মানুষই পারেন আপনারা প্রতিরোধ গড়ে তুলতে। বিএনপি এবং জামাতের বিরুদ্ধে নানা অভিযোগ যখন সামনে উঠে আসছে, তখন আগামী দিনে খালেদা জিয়ার পার্টি বিএনপি এবং জামাতে ইসলামী বাংলাদেশ, তাদের ভবিষ্যৎ কী হবে বাংলাদেশে, সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। কোথাও তারা হয়তো ক্ষমতার লোভের জন্য এখন অনেক কিছু করবেন, কিন্তু অন্যদিকে যে এই নতুন উপদেষ্টা কমিটি তৈরি হয়েছে, সেটা তাদের জন্য একটা বড় থ্রেট। আমেরিকা যদি সম্পূর্ণ বিষয়টা বাইরে থেকে কন্ট্রোল করে থাকে, তাহলে জামাত এবং বিএনপির জন্য আপাতত দুঃখ আছে। কিন্তু কোনো কিছু এভাবে বলা যায় না, সময়ের যে পাশা পরিবর্তন হয়, সেটা শেখ হাসিনার সবচেয়ে বড় উদাহরণ। উল্টো দিকে চীন যত পরিস্থিতি স্বাভাবিক হবে তাদের জন্য আরও ভালো। একদিকে যেমন আমরা দেখলাম মোহাম্মদ ইউনূসকে তিনি বার্তা দিয়েছেন পার্শ্ববর্তী দেশ মানে ভারতের মতন দেশের সঙ্গে তারা আগামী দিনে একটা সুসম্পর্ক রেখে চলতে চান, সেটা আমাদের ক্ষেত্রেও একটা খুব ভালো। দুটো পড়শি দেশ যখন বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে, তাদের ডেফিনেটলি ভালোর জন্য এটা একটা বড় উদ্যোগ হতে পারে। কিন্তু চীনের সঙ্গে ভারতের যেটা সম্পর্ক, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া ভীষণভাবে দরকার। আবার আমরা একটা জিনিস দেখছি বারবার, যেটা এই বাংলার মানুষজনের জন্য বলবো, যে যেমন একদিকে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে, এটা ঠিক কথা, পাশাপাশি আমরা দেখছি প্রচুর ফেক নিউজ, সেটাও কিন্তু মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে বহু জায়গায় দেখা যাচ্ছে, কোথাও আমরা দেখতে পাচ্ছি যে একটা রাজ শপ, সেটি মন্দিরের মতন দেখতে, সে কারণে সেটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে। আবার বলা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস, তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে না, দেখা গেছে সেটা মাশরাফি মুর্তাজা, অন্য এক ক্রিকেটারের বাড়ি, যিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও বেশ কিছু ভিডিও ফুটেজ সামনে এসছে যে একজন
বলা হচ্ছে সংখ্যালঘুকে জলে তিনি পুকুরে সাঁতার কাটছেন, বাইরে দিয়ে ঢিল ছোড়া হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে না তিনি আওয়ামী লীগের সদস্য ছিলেন, তিনি এই এলাকার মেয়র ছিলেন। এরকম প্রচুর ফেক নিউজও কিন্তু মার্কেটে রয়েছে। তাই আমি একটা কথা পরিষ্কার বলি যে একদিকে যেমন সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা মিথ্যে নয়, পাশাপাশি আবার সংখ্যালঘুদের প্রোটেকশন দেওয়া হচ্ছে এটাও ঠিক। আবার বহু ফেক নিউজও কিন্তু মার্কেটে ঘোরাফেরা করছে। তাই এই দু দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করার যা চক্রান্ত পাকিস্তানের রয়েছে, সেটাকে আমার মনে হয় এই মুহূর্তে দুটো দেশকে প্রতিহত করা উচিত। দেখুন, ভারত অতীতে আপনাদের বন্ধুই ছিল, ভারত আজও আপনাদের বন্ধু। বাঙালিরা যেভাবে আপনাদের পক্ষে সবসময় দাঁড়িয়েছে এপার বাংলার, আপনারাও সেভাবেই দাঁড়িয়েছেন। দুই বাংলার মধ্যে যে সেতু বন্ধন হয়েছে সবসময়, সেটাকে নষ্ট করার চেষ্টা কিন্তু পাকিস্তান বারবার করে এসছে। ধর্মীয় কারণে অনেকেই পাকিস্তানিদের সাপোর্ট করেছে বাংলাদেশের, আমরা দেখেছি। কিন্তু বাংলাদেশ সরকার কখনো সেটা করেনি, বা বাংলাদেশের বহু মানুষ রয়েছেন তারা কোনোভাবেই পাকিস্তানকে সমর্থন করেন না। ধর্মীয় কারণে অনেকেই করে থাকতে পারেন, কিন্তু ভারত কখনো বাংলাদেশের বিরোধী ছিল না। বিভিন্ন সিদ্ধান্ত ভারত সরকারের, যেটা নিয়ে হয়তো অনেকেই নাপসন্দ ছিলেন, কিন্তু ভারত সরকার তার নিজের মতন করে ডেফিনেটলি ডিসিশন নেবেন, সেই রাইট তাদের রয়েছে। তাদের কূটনীতি, তাদের বিদেশ নীতির উপর তারা সিদ্ধান্ত নেন। আগামী দিনে বাংলাদেশের পাশে তারা রয়েছেন, এই বার্তায় কিন্তু বর্তমানে পরিষ্কার। এবার শেখ হাসিনার ভবিষ্যৎ কী হবে সেটা সময় এবং কূটনীতিক সম্পর্কই বলবে। তাই আমার এই ভিডিওর মধ্যে দিয়ে বলতে পারেন একেবারে একটা ফর্মাল ভিডিও, যে ভিডিওর মধ্যে দিয়ে আমি একটা জাস্ট বার্তা দেওয়ার চেষ্টা করেছিলাম গোটা পরিস্থিতির উপর দাঁড়িয়ে, যে একদিকে যখন এই ধরনের পরিস্থিতি, তখন অরাজকতা খুব স্বাভাবিক। মুজিবুর রহমানের সঙ্গে যে ঘটনা ঘটানো হলো সেটা একটা লজ্জার। তার পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুদের যে পরিস্থিতি, তাদেরকে যেভাবে একটা শ্রেণী যেভাবে তারা ভয়ভীতির মধ্যে রয়েছেন, তাদেরকে নিরাপদ আশ্রয় দেওয়ার দায়িত্ব বাংলাদেশের সেই সকল মানুষের যারা অ্যাটলিস্ট মানবিকতার কথা বলেন, সেই সকল ছাত্রছাত্রীদের যারা নতুন দেশ গড়ার কথা বলেছেন, বা যারা নতুন দেশের স্বপ্ন আপাতত দেখছেন। তাই এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য আপনাদেরই এগিয়ে আসতে হবে, সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। আজকে আওয়ামী লীগের সঙ্গে যে ঘটনা ঘটানো হচ্ছে, অতীতে আওয়ামী লীগ যাই করে থাকুক না কেন, মানবিকতার দিকটাও কিন্তু আপনাদের বিচার করতে হবে। এবং আশা করি বাংলাদেশের সেই সকল মানুষজন যারা এই মানসিকতায় বিশ্বাস করেন যে যেভাবে হোক দেশে আগুন লাগিয়ে মানুষকে মেরে তাদের বদলা নিয়ে এদেশকে সুন্দর করে আগামী দিনে তৈরি করতে যাবেন। দেখুন, সময় কিন্তু বদলে যায়। আজকে মুজিবুর রহমানকেও কিন্তু সেই সাজা পেতে হয়েছে যার জন্য তিনি দোষ করেননি। এই মাথায় রাখবেন একটা জিনিসই, সুন্দর একটা পৃথিবী গড়ে তুলতে গিয়ে আপাতত নিজেদের ইমেজ গোটা পৃথিবীর কাছে খারাপ করবেন না। আশা রাখি বাংলাদেশের, আবারও বলি, শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন এটা রিয়েলাইজ করবেন। ভালো লাগলে আপনাদের মতামত আপনারা প্লিজ আমাকে জানাবেন, আপনারা কমেন্টে জানাবেন। আমি যদি কোথাও ভুল বলে থাকি সেটাও আপনারা প্লিজ উল্লেখ করবেন। আর এটুকু আপনাদের কাছে অনুরোধ করব যে মানুষকে মারবেন না, অ্যাটলিস্ট এতটা অমানবিক, এতটা পাশবিক প্লিজ হবেন না। আর আমার ভিডিওর তলায় যেমন আপনারা কমেন্ট করে জানাবেন, আমাকে যদি ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, এর আগেও আমি ভিডিও বানিয়েছি, আপনারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর ইনস্টাগ্রামে যদি আমার সঙ্গে জুড়তে চান তাহলে IAM_Kunal Bose, সেখানে আপনারা যোগ দিতে পারেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এই ধরনের ভিডিও যদি আপনারা মনে করেন মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া উচিত, তাহলে প্লিজ শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও। এখানে শেষ করছি। জয় হিন্দ।